সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং আশিনগর থিয়েটারের দলপ্রধান তানভীর আহমেদ সিডনির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে বিকাল 5টা এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 4 জুন পর্যন্ত। 28 জন প্রথিতযশা শিল্পীর 45টি ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে যুগপূর্তি প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক চেরাগের দত্ত। সেটা আবার কি জিনিস? ওষুধি গাছ, পাতা বেটে খেলে কফের আরাম হয়। কি যন্ত্রণা! এখন বাসক পাতা কই পাবো? রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমি মানুষ চিনতে বারবারই ভুল করি। এখন থেকে ভুল করলে আমি শুধরে দেব। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। বন্ধুরা সব গেছে চলে, কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। ম্যাডাম, আপনার আমি ওইটা ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। ভালো ভাবেন, ভাবতে থাকেন। শুনুন, কাজ তো আর নাই, ভেবে ভেবে সময় নষ্ট না করে আমাকে নিয়ে রিসার্চ করে একটা বই বের করে ফেলুন, ঝুমুর চৌধুরীর দিনকার। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল অনুষ্ঠিত হবে আশিনগর থিয়েটারের সেরাতে পূর্ণিমা ছিল নাটকের রজত জয়ন্তী প্রদর্শনী। নাটকটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন আশিনগর থিয়েটারের দলপ্রধান তানভীর আহমেদ সিডনি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো। আগামীকাল অর্থাৎ 27 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরাতে পূর্ণিমা ছিল এই নাটকটি রজত জয়ন্তী অর্থাৎ 25তম মঞ্চায়ন। তো শুরুতেই শুনি যে দলপ্রধান হিসেবে আপনার কেমন লাগছে? যে কোনো দলের জন্যই কোনো একটি নাটকের দীর্ঘ পথযাত্রা আনন্দের। আমরা প্রায় সবাই, আমি এবং আমার দলের যারা কর্মী, আমরা প্রায় সবাই আবেগে আপ্লুত এবং উদ্বেলিত। এরকম একটি প্রযোজনাকে আমরা 25টি প্রদর্শনীতে রূপান্তরিত করতে পেরেছি এবং শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও আমাদের এই প্রযোজনাটি আমাদের জন্য সম্মান এবং মর্যাদা বয়ে এনেছে। ফলে আমরা সবাই আনন্দিত এবং উদ্বেলিত। বাহ, আচ্ছা, দেশের বাইরের কথা বলছিলেন, তো দেশের বাইরে এখন পর্যন্ত কোথায় কোথায় এই নাটকটি মঞ্চায়ন হচ্ছে? দেশের বাইরে আমরা এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হয়েছিল ভারতে গত বছর মণিপুরে। এই উৎসবে আমরা বাংলাদেশ থেকে একমাত্র আমরাই গিয়েছিলাম এবং এটি আমাদের জন্য একটি ভিন্নতর অভিজ্ঞতা যে এই মণিপুরের দর্শক তারা কেউ আসলে বাংলা ভাষা জানেন না। ওই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা সাবটাইটেল সহ যখন এই নাটকটি উপস্থাপিত করেছি, আমাদের জন্য ওই উৎসবে আরও অন্যান্য এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রযোজনা ছিল, ভারতের তো ছিলই। সেখানে আমাদের নাটকটি প্রদর্শিত হওয়ার পর সমাপনী দিনে ছিল আমাদের প্রযোজনা।
প্রায় সব নির্দেশক মঞ্চে উঠে এসেছিলেন আমাদের এই প্রযোজনাটি দেখার পর অভিনন্দিত করতে। ফলে সেই অভিজ্ঞতাটি আমাদের প্রত্যেকটি দলের প্রত্যেকটি কর্মীর জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং আনন্দের। আমাদের নির্দেশকের জন্য, নির্দেশক রেজা আরিফ, তার জন্য যেমন আনন্দের, আমাদের দলের প্রতিটি কর্মীর এবং আমি মনে করি যে বাংলাদেশের নাট্যকর্মীদের জন্য এটি একটি বড় পাওয়া, যে আমরা আমাদের ঘাম এবং শ্রমে যে শিল্প তৈরি করছি সেই শিল্পের সঙ্গে আজকে বিশ্ব রঙ্গমঞ্চে আমাদের শিল্প, আমাদের নাটক, আমাদের প্রযোজনাসমূহ আলোচিত হচ্ছে, সেগুলো নিয়ে নির্দেশকরা ভাবছেন, আমাদের কাজ নিয়ে ভাবছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের। অবশ্যই সেটাও। আর আমাদের দেশের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে আসছে, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটি প্রাপ্য। তো দেশের বাইরের কথা বলছিলেন, এবার শুনি দেশের যারা আছেন, বাংলাদেশের মানুষরা আসলে নাটকটির জন্য কেমন রেসপন্স দিয়েছেন? আমার প্রথম 4টি প্রদর্শনীতে আমি যেহেতু দলের সঙ্গে যুক্ত আমি, এবং আমি প্রযোজনার মানে প্রায়োগিক জায়গার চেয়ে তাত্ত্বিক জায়গাটিতে কাজ করি। আমি প্রতিদিন মানে প্রথম কয়েকটি প্রদর্শনীতে আমরা দর্শকদেরকে মানে বসতে দিতে পারিনি, আমাদের জন্য খুব সংকট হয়েছে। আমার দ্বিতীয় প্রদর্শনীর একটি বিশেষ অভিজ্ঞতা আছে। এক দর্শক এবং তার স্ত্রী দুজন এসছেন, তারা আমাদেরকে বলেছিলেন যে আমি টাকাটা দিচ্ছি, আমাদের আসন ছিল না, আসন খালি ছিল না, বলেছিলেন যে আমি দাঁড়িয়ে নাটকটি দেখতে চাই। এটি আমাদের দলের প্রত্যেকটি কর্মীকে আমি মনে করি যে নতুন ভাবনার জায়গা তৈরি করতে সহায়তা করেছে। আমরা প্রায় শুনি যে আমাদের নাটকের দর্শক কম, আমাদের হলগুলো খালি যাচ্ছে, কিন্তু আমাদের কাছে এখন মনে হয় যে আমাদের প্রযোজনাগুলো যদি মানসম্পন্ন হয়, একটি বিশেষ মানে উন্নীত হতে পারে, এবং সেটি যদি আমাদের দেশজ চিন্তা থেকে উদ্ভূত হয়, তাহলে সেই প্রযোজনাসমূহ অবশ্যই দর্শকের কাছে বিশেষ একটি প্রযোজনা হয়ে ওঠে। ফলে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের দর্শকও আমাদের এই প্রযোজনাটিকে গ্রহণ করেছে। তা না হলে 25টি প্রদর্শনী করা খুব অল্প সময়ে আমরা এটি করেছি, মিলনায়তন পাওয়ার বিষয় থাকে। 2 বছরে 25টি প্রদর্শনী, 25টি মঞ্চায়ন হয়েছে। তো যখন শুরু করেছিলেন এই নাটকটি, তখন আসলে কোন চিন্তা ভাবনা থেকে এই নাটকটিকে বেছে নিয়েছিলেন? বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদেরকে খুব বেশি বিবেচনায় রাখতে হয়েছে। আপনি জানেন যে শহীদুল জহির উপন্যাসিকের জায়গাটি থেকে তিনি লিখেছিলেন, তার শিল্প তত্ত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, অনেকে পাশ্চাত্য ভাবনায় তাকে ব্যাখ্যাও করেছেন। আমাদের কাছে মূল বিষয়টি ছিল যে বাংলাদেশের এই তৃতীয় বিশ্বের এই রাষ্ট্রটিতে নানা ধরনের সংকট আছে। আপনি জানেন যে আমাদের সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, এই সংকটগুলোকে উপজীব্য করেই শহীদুল জহির তার উপন্যাসটি লিখেছেন। বিশেষত আমাদের এখানে ধর্মীয় মৌলবাদের যে উত্থান, আমাদের এখানে যে নতুন পুঁজির যে উত্থান, সেইগুলোকে উপজীব্য করে যখন তিনি উপন্যাসটি লিখলেন, এবং আমরা যখন দলে আলোচনা করছিলাম, আমাদের আরও বেশ কয়েকটি উপন্যাস নিয়ে সেই সময় পাঠ চলছিল যে কোনটি বেছে নেব, আমাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের এই সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে শেরাতি পূর্ণিমা ছিল অনেক বেশি যৌক্তিক, অনেক বেশি আমাদের কাছে মনে হচ্ছে দর্শকের সামনে উপস্থাপন জরুরি। সেই বিবেচনায় আমরা এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আসলে জরুরি, নাটকটির মধ্যে সেই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গল্পটি যদি ছোট্ট করে একটু বলতেন। একেবারে যদি সংক্ষিপ্তভাবে গল্পটি বলা একটু কঠিন, এই জন্য যে এখানে অনেকগুলো উপগল্প আছে। ফলশ্রুতিতে আমি যদি সংক্ষেপে বলি যে এটি আসলে একজন নিম্নবর্গের উত্থান, এবং উত্থানের পর তিনি যখন তার অর্থনৈতিক পরিবর্তনটি ঘটে এবং নিজেকে অভিজাত ভাবা শুরু করেন, তখন তিনি আবার আরেকজন নিম্নবর্গকে প্রতিরোধ করেন। এইটি মানে একজন শ্রমিকের যখন মানে শিল্পপতি হয়ে ওঠা হয়, তখন এই শিল্পপতি তার শ্রমিককে প্রথম নির্যাতন করে, নিপীড়ন করে। সেই বিষয়টিকেই এই পুরো উপন্যাসে উপজীব্য করেছেন শহীদুল জহির। তার মধ্যে অনেক ধরনের রূপকথার জায়গা আছে, ভূমির কথা আছে, সেখানে জনমানুষের সংগ্রামের কথা আছে, বারাঙ্গনাদের কথা আছে। সব মিলিয়ে পুরো জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে একটি চিত্রকলা। আমি মানে দলে যখন আমরা এই প্রযোজনা নিয়ে আলোচনা করি, তখন আমরা এটিকে বলছিলাম যে একটা পুরো চিত্রকলা, আপনি গোয়ের্নিকাও বলতে পারেন। এরকমভাবেই আমাদের মনে হয়েছে এই প্রযোজনাটি যখন আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি আমাদের প্রায়োগিক জায়গা থেকে উপস্থাপনের জন্য। এবং আমরা খুব সৌভাগ্যবান, আমাদের দলের সবাই আমরা এটা বলি যে আমাদের একজন গুণী নির্দেশক পেয়েছি, যিনি আসলে মঞ্চে জাদু তৈরি করতে চান। তিনি তার পুরো মঞ্চটিকে ক্যানভাস হিসেবে বিবেচনা করে সেখানে রং ছড়িয়ে দিয়েছেন। যেন আমাদের মনে হয়েছে যে
অসাধারণ কিছু চিত্রকল্প আছে। এটি না দেখলে আসলে মানে আমি যদি বর্ণনা করি নাটকের একটি বড় সংকট হচ্ছে নাটকের প্রযোজনার আসলে মৌখিক বর্ণনা হয় না, এটি সবসময় প্রায়োগিক দেখার বিষয়। এবং অবশ্যই আশা করব যে দর্শকরা গিয়ে সেই নাটকটি দেখবেন। এবং যেহেতু এটি রজত জয়ন্তী আগামীকাল, তো এখানে তো রজত জয়ন্তী উপলক্ষে নাটকটির মঞ্চায়ন তো অবশ্যই হবে। নাটকটি ছাড়া আর কি কি ধরনের আয়োজন থাকছে? আমাদের এই রজত জয়ন্তী প্রদর্শনীর চেয়ে বড় আয়োজন যেটিকে আমরা বড় আয়োজন বলে বিবেচনা করছি সেটি হচ্ছে আরশিনগর সম্মাননা 2016। আমরা এবারই প্রথম দিচ্ছি, এটি শুরু করছি আমরা। প্রতি 2 বছর অন্তর অন্তর এটি দেয়া হবে। আমরা এবারের জন্য বেছে নিয়েছি অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে। আমরা সৈয়দ জামিল আহমেদকে বেছে নেওয়ার পেছনে আমাদের কিছু বিবেচনা কাজ করেছে। সেই কারণটি একটু শুনে ফেলি যে কি কারণে, ওনার তো অবদান অনেক বেশি, কিন্তু আসলে কোন কারণটির জন্য আপনারা তাকে এই সম্মাননাটা দিচ্ছেন? আমাদের কাছে যেটি মনে হচ্ছে উনি আমাদের অগ্রজ। আমাদের এই বাংলাদেশে আমরা যারা ঐতিহ্যবাহী নাট্য চর্চা করি তাদের জন্য প্রায়োগিক জায়গা থেকে উনি অবশ্যই আমাদের অগ্রজ। তার নাট্য প্রযোজনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিকের আধুনিকায়ন আছে। আজকের প্রজন্ম হয়তো অনেকগুলো প্রযোজনার নাম জানে না, বিশেষত তার চাকা, বিষাদ সিন্ধু এবং বেশ কয়েক বছর আগে তিনি করেছেন বেহুলার ভাসান, সংভং চং। এই যে প্রযোজনা সমূহ, এই প্রযোজনা এবং তারও আগে করেছিলেন কমলারানী সাগর দিঘি। অর্থাৎ সেখানে আমরা যেন আমাদের বাংলাদেশের বা এই বাঙালির যে শিল্প আঙ্গিক সমূহ আছে ঐতিহ্যবাহী, এই শিল্প আঙ্গিক বা নাট্য আঙ্গিক সমূহকে তিনি আধুনিক রূপে উপস্থাপন করেছেন, যেটি আমাদের নাট্য প্রযোজনাকে একটি নতুন উচ্চতায় উপনীত করেছে। সেই বিবেচনা থেকে আমরা সৈয়দ জামিল আহমেদকে বেছে নিয়েছি আমাদের এবারের এই সম্মাননা প্রদানের জন্য। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে, এবং সেটা প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে, আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমরা সৈয়দ জামিল আহমেদকে যতটা না সম্মাননা দিচ্ছি তার চেয়ে বেশি হচ্ছে একজন অগ্রজের কাছে আসলে আমাদের নিবেদন বা আমাদের অর্পণ, আমাদের ভালোবাসার অর্পণ হিসেবে আমরা এটিকে বিবেচনা করছি। আচ্ছা, সে রাতে পূর্ণিমা ছিল, এটা তো আরশিনগর প্রযোজিত নাটক, যেটার 25তম মঞ্চায়ন হতে চলেছে আগামীকাল। এটা ছাড়া আর কি কি নাটকের মঞ্চায়ন হচ্ছে এর মধ্যে? আমরা আমাদের এই কালকের আয়োজনটা সম্পর্কে যদি সংক্ষিপ্ত করে বলি, কালকে আমরা শুরুতে করব আবাহন গীত। আচ্ছা, এই আবাহন গীতের পরই আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের আরশিনগরের এই 2 বছরের পথযাত্রা, আমরা ভারতের ত্রিপুরাতেও আমরা একটি উৎসবে যোগদান করেছিলাম। তো এই 2 বছরের পথযাত্রার একটি ভিডিও প্রদর্শনী আমরা রাখছি নটবাউলা শিরোনামে, এটিও হচ্ছে। এবং তারপর আমরা স্মারক সম্মাননা প্রদান করছি এবং তারপর আমাদের প্রযোজনাটি উপস্থাপন করছি। এই জায়গাটি থেকে আমরা এখন বেশ কিছু উপন্যাস নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে উপন্যাসের মঞ্চ ভ্রমণটা খুব জরুরি। আমাদের নাট্যাচার্য সেলিম আল দিন এর আগে এই কাজটি করেছিলেন বাংলাদেশের মঞ্চে, বিশেষত একাডেমিক জায়গা থেকে তিনি ওয়ালিউল্লাহর উপন্যাসের মঞ্চ ভ্রমণ করিয়েছিলেন। সেই বিবেচনায় আরশিনগরের জন্য এটি একটি বড় মানে ভাবনা যে আমরা আপাতত শহীদুল জহিরের এটি উপন্যাস এবং রেজা আরিফের নির্মাণ, পরবর্তী প্রযোজনও আমরা ভাবছি অভিজিৎ সেনের একটি উপন্যাস এবং রঘু চণ্ডালের হার, এটিরও নির্দেশনা দিচ্ছেন আমাদের নির্দেশক রেজা আরিফ। এটা নিয়ে কাজ চলছে। আমরা আশা করছি অচিরেই দর্শকের সামনে আমরা আমাদের এই নতুন প্রযোজনাটি উপস্থাপন করতে পারবো। আচ্ছা, দলটিকে নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কেমন? আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। প্রথম পরিকল্পনাটি হচ্ছে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে, খুব শীঘ্রই হয়তো আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রটি সচল করব। এছাড়াও ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিক, আপনি জানেন যে বাংলাদেশে ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিক এটি আসলে 81-র পর থেকে খুব বেশি মানে আমাদের প্রায়োগিক জায়গায়, এবং 90-এর গণঅভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো, সেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিতে আমরা আমাদের ঐতিহ্যের পানে ফিরে তাকানোটা অনেক বেশি দৃঢ় করতে চেয়েছি নাগরিক থিয়েটারে। সেই জায়গাটিতে আমাদের কিছু কাজ করার ইচ্ছে আছে। এছাড়া আমাদের বেশ কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে যে আমাদের দলের কর্মীদেরকে আরও, আমরা যেটা বলছিলাম যে মানে প্রশিক্ষিত করে তোলা, প্রায়োগিক জায়গাটিতে ওদেরকে আরও বেশি অনুশীলনমুখী করে তোলা, এই বিষয় নিয়ে আমরা নিজেরা কাজ করছি।
এছাড়া আমরা প্রতি বছর অন্তত পক্ষে দুটো প্রযোজনা থাকবে আমাদের বিশেষভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য। বেশ কিছু প্রশিক্ষণ পরিকল্পনা আছে, আলাদা ওয়ার্কশপ যেটাকে আমরা বলছি, ঠিক স্কুল না, ওয়ার্কশপ, প্রশিক্ষণ কেন্দ্রটি একদম আলাদাই থাকবে। এই ওয়ার্কশপগুলো করা, এছাড়া বিভিন্ন দলের সঙ্গে যৌথ কাজ করারও কিছু পরিকল্পনা, অনেক পরিকল্পনা রয়েছে। আশা করব যে প্রতিটি পরিকল্পনা যেন সফল হয় এবং আগামীকাল যে রজত জয়ন্তী হতে চলেছে, সে রাতে পূর্ণিমা ছিল এই নাটকটির, সেটার জন্য শুভকামনা রইল। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।